প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় কাজ করে। বহুল আলোচিত, বিতর্কিত, মুখরোচক এই কথাটি কে বলেছিলেন? আমাদের ধান্দাবাজ ডক্টর ইউনূস সরকারের আমলে তারই সহকর্মী আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক, এবং তিনি নাকি আবার ওই ডিপার্টমেন্টের চিফ। ধান্দাবাজ বলতে তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এবং তিনি আবার শিক্ষক, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যে সারাক্ষণ মিথ্যাচার করছেন, আজগবি গুজব ছড়াচ্ছেন, এখনো করছেন, কিন্তু এগুলি এখন ক্ষমতায় নাই, তারপরেও তিনি এগুলি করছেন। এইটাই হলো আমাদের দেশের আর্থসামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা। একজন আইনের অধ্যাপক, তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডিপার্টমেন্টাল হেড, তিনি ধান্দাবাজি করেন। তাহলে তার কাছ থেকে এই ডিপার্টমেন্ট কতটুকু উপকৃত হবে? তার শিক্ষায় এই ডিপার্টমেন্টের ছাত্রদের কতটুক শিক্ষায় শিক্ষিত হবে, সুশিক্ষিত হবে, তা নিয়ে কি প্রশ্ন উঠতে পারে? আচ্ছা, বলছিলাম আসিফ নজরুলের কথা। এই আসিফ নজরুল কিন্তু শেখ হাসিনার আমল থেকেই চিৎকার করছে বাংলাদেশে নাকি 26 লক্ষ ভারতীয় কাজ করে। কিন্তু মজার বিষয় হলো, সে নিজে যখন ক্ষমতার পার্ট হলো, তিনি নিজে যখন আইনমন্ত্রী হলেন, আইন উপদেষ্টা হলেন, তখন কিন্তু এর ব্যাখ্যা তিনি দিলেন না। উল্টা একদিন তিনি, যেটা সাংবাদিকদের মানে সাথে প্রশ্নের উত্তরে জানতে পারলাম, বা যে যে ক্লিপ ভিডিও দেখতে পেলাম, একজন সাংবাদিক তাকে প্রশ্ন করলো, তিনি যখন উপদেষ্টা, যে ভারতীয় 26 লক্ষ লোক তারা কোথায়, বা ওই ব্যাপারে কি বলেন? তখন কি আশ্চর্যজনক, মানে ধান্দাবাজি কাকে বলে, তিনি উত্তর দিলেন, ওটা যখন আমি বলেছিলাম তখন তো আমি উপদেষ্টা ছিলাম না। বাস, উত্তর হয়ে গেল। তার অর্থ, উপদেষ্টা হওয়ার আগে শেখ হাসিনার আমলে তিনি এটা বলছিলেন, মানে না, ঠিক নয়, তিনি বলতে হয় বলছিলেন রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করার জন্য, মানুষকে বিদ্রোহী করার জন্য, গুজব চড়ানোর জন্য তিনি হয়তো বলছেন। কিন্তু তিনি যেহেতু এখন উপদেষ্টা, তখন তিনি বলেননি। তিনি বললেন, আমি তো তখন উপদেষ্টা ছিলাম না। এই ছেলে মানুষই উত্তরটিতে আপনি সন্তুষ্ট? আমি সন্তুষ্ট কেন হব? এই উত্তরের পেছনে গল্প হলো বাটপারি। এই প্রশ্ন উত্তরের পেছনের কাহিনী হলো ধান্দাবাজি। এবং ডক্টর আসিফ নজরুল এই ধান্দাবাজ ব্যক্তিগত জীবনেও অনেক জটিলতা, কর্মজীবনেও জটিলতা, তার রাজনৈতিক জীবনেও জটিলতা, তার বিভিন্ন কর্মকাণ্ডেও এক ধরনের ছল চাতুরি, ধান্দাবাজি, মিথ্যাচার। তাই ওই প্রসঙ্গ বাদ দিলাম। কিন্তু প্রসঙ্গ হলো যে ওই 26 লক্ষ কোথায় গেল ভারতীয়, এবং এটা বাংলাদেশে ভারত বিরোধিতার জন্য, মানুষের মন বিষিয়ে তোলার জন্য এই গুজবটি একটি বড় হাতিয়ার, এবং এই হাতিয়ারটি অনেক কাজও করেছে। আপনাদের কি মনে আছে 18 মাসের ধান্দাবাজ ইউনূসের শাসন আমলে লাগাতার বিভিন্ন অজুহাতে ভারত বিরোধিতা, ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, এক ধরনের যুদ্ধে তারা মরতে রাজি নয়, তারা তো যুদ্ধ ঘোষণা করতেই পারে। যুদ্ধ ঘোষণা করো না ভারতের সঙ্গে, যাও সীমান্ত ক্রস করো ভাই। যুদ্ধ ঘোষণা করতে হলে তো ঢাকায় বসে যদি চিৎকার করলে হবে যে ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, দিল্লি পর্যন্ত যেতে হবে। সেখানে গিয়ে এই ধরনের একটা আমাদের 24-এর আন্দোলনের মতো একটা আন্দোলন তারা করে ফেলে না কেন, যায় না কেন, ঢুকতে পারে না কেন? ঘরে বসে
পরিবেশকে উত্তপ্ত করছে, মানুষের মন বিষিয়ে তুলছে, গুজব চড়াচ্ছে, মিথ্যাচার করছে। এই হলো ওদের কাজ। ওরা এই আসিফ নজরুল যতটুকু বলে তার চেয়ে বেশি বলে তার পরিষদ দল এবং তার ট্রেনিং প্রাপ্ত ওই জামাতি ছাত্র, যারা 24-এ ছাত্র আন্দোলনের নামে সরকার পরিবর্তনের আন্দোলন করেছিল তারা। প্রিয় দর্শক, তো বলছিলাম যে তার কোনো হিসাব নেই। 26 লক্ষ ভারতীয় সাংবাদিকরাও কিন্তু একাধিকবার এই প্রশ্ন করেছেন। ভারতের জাতীয় টেলিভিশনগুলিতেও কথা আসছে, আমাদের দেশেও আসছে, আমাদের দেশে টক শোতে প্রায় সময় ব্যাপারটা নিয়ে আলোচনা হয়। বিষয়টি হলো এই যে আপনি বলে দিলেন 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, তার কোথায়? আপনি তো সরকারে খুঁজে বের করুন। নাগর সরকার থেকে বলা হোক, আজকে যে বিএনপি ক্ষমতায় এসছে, এই যে কন্টিনিউ ভারত বিরোধিতার নামে ডক্টর ইউনূসের সরকারের আমলে যে সমস্ত হয়েছে, যেগুলি কয়ে আমাদের একটি প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী, অলমোস্ট 3 দিকে বিশাল প্রতিবেশী, একদিকে সমুদ্র বাদ দিলে বাকি 3 দিকেই তো ভারত। মায়ানমার অল্প বিস্তর, মায়ানমারের সাথে আমাদের সম্পর্ক ভালো না, এবং এটার কারণও সেই রাজনীতি। না হয় মায়ানমারের মতন একটি দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হবে না। কি কারণে? মায়ানমার কি আমাদের দেশ দখল করতে আসছে কখনো? মায়ানমার থেকে রোহিঙ্গারা এসেছে, সেটা অন্য কারণ। বাংলাদেশে 71 সালে 1 কোটি শরণার্থী ভারতে গিয়েছিল, সেটা ছিল আরেক ধরনের এনভায়রনমেন্ট, আরেক ধরনের আন্দোলন। মায়ানমার থেকে রোহিঙ্গা বিতরণের আন্দোলনের ইতিহাসটি আরো গভীরে যেতে হবে। সূচনা যে বাংলাদেশ কিছু করেনি তা তো নয়। বাংলাদেশ তো তাদেরকে, তাদের যে আগুন মায়ানমারে আর বিদ্রোহীদের মাঝে, সেই আগুনে বাংলাদেশ গৃতাহুতি কম দেয়নি, দিয়েছে, এখনো দিয়ে যাচ্ছে। তার পরিণতি হইতেই পারে। এই ইউনূস সরকার ক্ষমতা আসার পর জাতিসংঘের মহাসচিবকে পর্যন্ত নিয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষকে নিয়ে ইফতার পার্টি হলো, খলিলকে বানানো হলো, আজকের যিনি পররাষ্ট্রমন্ত্রী তাকে বানানো হলো কি রোহিঙ্গা বিষয়ক রিপ্রেজেন্টেটিভ স্পেশাল। কি হলো? গতরাজ জাতিসংঘের যে মহাসচিব, তিনি ফিরে এলেন বাংলাদেশ থেকে, 1 সপ্তাহ পরে আরো 1.5 লক্ষ রোহিঙ্গা আসলো। কোথায় রোহিঙ্গা ফিরে যাবে? আরো 1.5 লক্ষ। এইটুক করলো আমাদের খলিল। 1.5 লক্ষ রোহিঙ্গা পরে আবার আসলো। তো এখন কত রোহিঙ্গার সংখ্যা কত দাঁড়ালো? সর্বসাকুল্যে এখন রোহিঙ্গার সংখ্যা দাঁড়ালো 12 লক্ষ, বা 12 লক্ষের অল্প উপরে হতে পারে। এই হলো বাংলাদেশের সাথে প্রতিবেশী মায়ানমার এবং ভারতের সম্পর্ক। আর ভারতের সঙ্গে কন্টিনিউ ভারত কিচ্ছু বলছে না, ভারত একেবারে চুপচাপ। ভারতের সঙ্গে এক ধরনের যুদ্ধ ঘোষণার মতো কর্মকাণ্ড, পোলাপানগুলিকে লেলিয়ে দেওয়া হচ্ছে, এবং এই কাজগুলি করেছে ডক্টর ইউনূস, আসিফ নজরুল, ডাস্টবিন শফিক থেকে শুরু করে রিজওয়ানা, যিনি পরিবেশ উপদেষ্টা ছিলেন, এরকম আরো 5-7 জন। যে সিন্ডিকেটটি ডক্টর ইউনূস সরকারকে নিয়ন্ত্রিত করত, বা যে সিন্ডিকেটটি নিয়ন্ত্রিত হতো বাংলাদেশের সুপ্ত পাকিস্তানি সিক্রেট সার্ভিস আইএসআই দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কারণ পাকিস্তানের একটা সবসময় প্রতিশোধ, 71-এর প্রতিশোধটা পাকিস্তান নিতে চায়। 71-এর প্রতিশোধ তো পাকিস্তান নিতে পারেনি, এখন চেষ্টা করছে। কিন্তু পাকিস্তানের সাথে বিশাল সম্পর্ক আমাদের, 1000 মাইল দূর ভিক্ষুক পাকিস্তান, তার সঙ্গে আমাদের ধর্ম মরম চলছে। একটাই কারণ, এই মুসলিম ব্রাদারহুড, এই সমস্ত কোনো কারণেই না। একটি মাত্র কারণ,
আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি ঘটানো হলো মেইন কাজ পাকিস্তানের, এবং এইটা যদি করতে পারে তাহলে 71-এর পাকিস্তানের হানাদার বাহিনীর যে পরাজয়, সেই পরাজয়ের গ্লানি থেকে তারা মনে করছে মুক্তি পাবে। কিন্তু এটাও রাজনৈতিক বাস্তবতা উপমহাদেশে। পাকিস্তান 71-এর যে গ্লানি বহন করছে তা তাদেরকে আজন্ম আমৃত্যু বহন করতে হবে। এটাই ভূরাজনীতির বর্তমান বাস্তবতা। পাকিস্তান যদি মনে করে যে তারা টেররিজম, জঙ্গিবাদ এসব দিয়ে রাজার হালে থাকবে, সেটা সম্ভব নয়। অন্তত আমেরিকা পাকিস্তানের সঙ্গে যতই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেখা সাহায্য করুক সৌদি আরব বা দুবাই বা ইসরায়েল, পাকিস্তানে তালেবান আবার শক্তিশালী হোক, ইসলামিক যে শক্তি তারা মাথাজারে দিয়ে উঠুক, এমনকি বাংলাদেশেও সেটা আমেরিকা অন্তত কোনোদিন চাবে না, এজ ওয়েল এজ ভারতও চাবে না। বাংলাদেশে কখনোই কোনো ইসলামিক শক্তি, জঙ্গি শক্তি ক্ষমতা দখলের চেষ্টা করুক, সেটা না আমেরিকা না ভারত কেউ চাবে না, এমনকি পাকিস্তানেও। এই যে দেখুন পাকিস্তানে আফগানিস্তানের সম্পর্ক কিন্তু এখন জটিল। কারণ এই কারণে জটিল, আফগানিস্তানের একটা ভূতোদয় এসেছে, দীর্ঘদিনের তাদের যে ক্ষোভ আমেরিকার প্রতি তালেবানদের, সেটা হইতেই পারে, কারণ তালেবানরা ঘরছাড়া দীর্ঘদিনে, তাদের ভূমি নিয়ে খেলা চলছে এবং সেটা অনেক দিন যাবতে। আমেরিকার বিদায় হওয়ার পরে এখন দেখুন এই যে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ, মাঝে মাঝে যুদ্ধের যে দামামা বেজে ওঠে, এর কারণটা কি? একটা মাত্র কেন যুদ্ধ তো দরকার নেই, এক প্রতিবেশী, দুজনেই মুসলিম, তো এখানে তো ভ্রাতৃত্বের বন্ধন হওয়া উচিত, পারস্পরিক সহযোগিতা হওয়া উচিত, কিন্তু এখানে যুদ্ধের পরিবেশ কেন, কি কারণে? এই সব রাজনীতির মূলে হলো রাজনৈতিক নেতাদের স্বার্থসিদ্ধি এবং কোনোভাবে মানুষের মতকে প্রজ্বলিত করে স্বেচ্ছাচারী হয়ে ওঠার একটি পথ। প্রিয় দর্শক, বলছিলাম যে আমাদের দেশে 26 লক্ষ ভারতীয় কোথায় গেল? 26 লক্ষ? আমরাও তো খুঁজে পাইতেছি না। আসিফ নজরুলরেও পাইতেছি না। উনি নিউ ইয়র্কে আসলে, এর আগে আমার সঙ্গে নিউ ইয়র্কে দেখা হয়েছে ওনার, তখন এই আলোচনাটায় তো ইসে ছিল না, কিন্তু আমি তার জানি সে তো দুর্নীতিবাজ, ধান্দাবাজ। নিউ ইয়র্কে সে বাংলাদেশের হাজার হাজার 18 মাস সময় পেল, তার মধ্যে হাজার হাজার কোটি টাকা চুরি, নিউ ইয়র্কে পাচার, দুবাইয়ে হয়তো পাচার করছে, নিউ ইয়র্কে বেশ কয়েকটা বাড়ি। এই হলো আসিফ নজরুল, আর সে খুঁজে ভারতীয়। প্রিয় দর্শক, বলছিলাম এখানে আমি একটি বাংলাদেশ সরকারের একটা পরিসংখ্যান দেই, যে পরিসংখ্যানটা 2023 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের সব শেষ যে 2023 পর্যন্ত যে পরিসংখ্যানটি ছিল, পরিসংখ্যানটি এরকম যে বাংলাদেশের 1 লক্ষ লোক বাইরে, বা 1 লক্ষ লোক বাইরে বাংলাদেশে কাজ করে, 1 লক্ষ। তার মধ্যে 37,000 ভারতীয়, তার মাঝে 11,000 চীন এবং রাশিয়া। এছাড়া আরো একটি পরিসংখ্যান যেটি ইসের থেকে বেরিয়েছে, সেটা হলো, সেই পরিসংখ্যানটি হলো বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিরা, যেটাকে বলা হয় বিরা। বিরার একটি লেটেস্ট ইসে হলো, সেটা হলো বিরা বলছে যে 2022 সাল পর্যন্ত, 22 সাল থেকে এখন পর্যন্ত, 22 সাল পর্যন্ত যে সিবিআই যে আইনটা ছিল, সেটা হলো বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিরা, তাদের সেই আইন অনুযায়ী বাংলাদেশে তখন বসবাসকারী বিদেশি যারা কর্মরত কাজ করে তাদের সংখ্যা 2 লক্ষ।
সেটা কিন্তু 1922 মানে 2022 পর্যন্ত 22-এর সর্বশেষ যে রিপোর্টটি এসেছে, তার মধ্যে পৃথিবীর 106টি দেশের বিদেশি নাগরিকরা বাংলাদেশে বসবাস করে। অনেকগুলি দেশ এমন হইতে পারে, কোনো দেশের হয়তো 10 জন লোক আছে বা তখন পর্যন্ত যে লোকগুলি থাকে, তার মাঝে রাশিয়ান ছিল সবচেয়ে বেশি, 3000, 2500 ভারতীয় এবং 2000 চাইনিজ। এখন বলি যে ভারতীয়রা ওখানে কি কাজ করে। ভারতীয়দের কাজ হলো তাদের যে বিভিন্ন প্রকল্পে, সেই প্রকল্পগুলিতে তাদের শ্রমিকরাই কাজ করে এবং তাদেরকে ভারত থেকে নেওয়া হয়। যেমন রাসায়ন আছে 3000, তারা কিন্তু রাসায়নিক, কিন্তু যেমন রূপপুর যে তাপ বিদ্যুৎ প্রকল্প, সেখানে হাজার হাজার লোক কাজ করে। তার টোটাল 3000 রাশিয়ান, 3000 ভারতীয় এবং 2000 চীন। তো চীনের লোকজন কি কাজ করে? এই যে ধরেন যে আমাদের পদ্মা ব্রিজ হলো, পদ্মা ব্রিজের যত বৃষ্টি তো বানিয়েছে চায়না, এই ব্রিজের যত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে মানে মানে ডিপ কাজগুলি যারা করেছে তারা কিন্তু চাইনিজ শ্রমিক, তারা কিন্তু কেউ বাংলাদেশের শ্রমিক না। বাংলাদেশের শ্রমিক সবসময় পিছনে রয়েছে। যে সেটাই, যেমন ভারতীয় যে প্রকল্পগুলি বাংলাদেশে হয়, সেগুলো ভারতীয় তাদের নিজস্ব লোকগুলি সেখানে ইসে করে করে রাশার ব্যাপারটা ঠিক 2000, আজ থেকে 2022-এর যে রিপোর্ট, সেখানে 3000 পেশাদার ইঞ্জিনিয়ার শ্রমিক যারা রাসায়ন বাংলাদেশে কাজ করে, তারা মূলত কাজ করেছে কোথায়? বাংলাদেশের বিভিন্ন সেক্টরে। তার মাঝে অন্যতম রূপপুর যে তাপ বিদ্যুৎ প্রকল্প, সেখানে সবচেয়ে বেশি। যাই হোক, ওভারঅল ছাড়া বাংলাদেশেই 106টি দেশের বিদেশিরা রয়েছে, কম বেশি। হয়তো ভারতের যেখানে 2000, সেখানে রাশিয়ার 3000, 2500, চায়না সেখানে দেখা গেছে বিরাট যে রিপোর্ট বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ, তাদের রিপোর্ট অনুযায়ী সেখানে দেখানো গেল কত 106টি দেশের নাগরিকরা বাংলাদেশে বসবাস করে এবং তারা সেখানে কাজও করে অনেকে। এখন আরো আরো একটি বিষয়, যেমন বাংলাদেশের প্রফেশনাল যে সমস্ত কারিগরি ব্যাপারে, যেমন গার্মেন্টস ধরেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রচুর ভারতীয়রা কাজ করে, কারণ সেখানে যে কম্পিউটার, মেশিন অপারেটর যে সমস্ত লোকজন, সেটা বাংলাদেশের না। এবং তাদের কারণ এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির মেটেরিয়ালস অনেকগুলি আসে ভারত থেকে, তাই সেইগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য ভারতীয় শ্রমিকরা সেখানে কাজ করে। চায়না যে সমস্ত প্রকল্প বাংলাদেশে করছে, যে তাদের মেটেরিয়ালস তাদের পরিচালনা করার জন্য তাদের লোক দিয়ে কাজ করে। রূপপুর তাপ বিদ্যুৎ কেন্দ্র রাসায়ন যারা কাজ করে, তারা কিন্তু রাসায়ন পেশাদার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে শ্রমিক পর্যন্ত সেখানে কাজ করে। সমস্ত প্রকল্পেই কিন্তু বাংলাদেশি শ্রমিকরাও রয়েছে, কিন্তু বাংলাদেশের কয়েক 2-3টি লেয়ার থাকে। বাংলাদেশিরা হয়তো 3 নম্বর লেয়ারে, প্রথম কারিগরি যেটা অ্যাডমিনিস্ট্রেশন, কারিগরি ইসে, তারপর মেশিনারিজ, বিভিন্ন বিষয়কে ডিল করা বা এগুলিকে নিয়ন্ত্রণ করা, তারপরে হলো জেনারেল শ্রমিক যারা যারা অনেক পিছনে থাকে, যারা তারা 3 নম্বর লেয়ারে থাকে। এরকম ভাবে প্রকল্পগুলি প্রতিষ্ঠিত হয়তো তাদের যদি বিলিয়ন্স ডলার, পদ্মা ব্রিজে আমাদের চায়না কতদিন সময় নিল, এবং এই ইনভেস্টমেন্ট চায়নার, এই ব্রিজটি বানিয়েছি চায়নার, এটা চায়নার প্ল্যান, চায়নার পরিকল্পনা, মেটেরিয়ালস অন্য জিনিস। চায়না অনেক, পদ্মা ব্রিজের অনেক মেটেরিয়াল চায়না বিভিন্ন দেশ থেকে এনেছে, এমনকি ভারত থেকেও নিয়েছে। সেটা তাদের নির্ভর করে কন্ট্রাক্টর যে কোথায় থেকে কম পয়সায় তাদের মেটেরিয়ালস পাবে। কারণ পদ্মা ব্রিজের জন্য অনেক মেটেরিয়াল যেগুলি ভারত থেকে, থাইল্যান্ড থেকে, মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে এসেছে, সেগুলি চায়না থেকে বাংলাদেশের সাথে অনেক ক্লোজ, কাছে, এবং দাম কম, ক্যারিং কস্টটা কম। সেই কারণে চায়না নিজেও, চাইনিজ কন্ট্রাক্টররা সেই সমস্ত জিনিসপত্র এই প্রতিবেশী বিভিন্ন নিকট দেশগুলি থেকে তারা নিয়েছে, সেটা অন্য ইস্যু। কিন্তু মেনলি ব্রিজটা কে করেছে? চায়না করেছে।
এবং এই চায়নার এই ব্রিজের সাথে সরকারের কি প্ল্যান, সরকারের কি চুক্তি, সেটা অন্য জিনিস, সেটা নিয়ে আমি কথা বলছি না। এক কথায় বৃষ্টি, এটা উদাহরণস্বরূপ বলছি যে বৃষ্টি চায়না করেছে, তাদের শ্রম, তাদের টেকনোলজি, তাদের ইঞ্জিনিয়ার, তাদের পেশাদার যে সমস্ত ও, ও, কর্মী লেবাররা রয়েছে, তারা তারা তাদের জন্য করেছে। তো তারা স্বাভাবিকভাবে সেটা তারা করবে। যাই হোক, প্রিয় দর্শক, বলছিলাম যে আসলে এই সমস্ত বিষয় হলো সব কথার শেষ কথা, যেটা এই যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে। আসিফ নজরুলের স্বপ্ন ভারত বিরোধী আন্দোলনের মার্কেটকে গরম করার জন্য, মানুষকে, এমনও তো বলছে বাংলাদেশের, ভাই এটা কি কখনো হইতে পারে এক দেশের মানুষ আরেক দেশের পুলিশে থাকবে? আমাদের বাংলাদেশে ওই আসিফ নজরুলটাই বলছে বাংলাদেশের সেনাবাহিনীতে বা আর্মি পুলিশে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের রয়েছে, সেখানেও নাকি ভারতীয় রয়েছে। সব গুজব, সব ধান্দাবাজি। এবং এই ধান্দাবাজের মহানায়ক হলো আসিফ নজরুল, আর তাদের দাদা হলো ডক্টর ইউনূস। এই ডক্টর ইউনূস এমন মিটকি তালের মানুষ, দেখুন, নোবেল পেয়ে সারা দুনিয়া ঘুরে ঘুরে বেড়ায়, নিজের পকেটের পয়সা দিয়ে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে যায়, আর এগুলি প্রচার করে তার নাকি বিষয়। পৃথিবীতে নোবেল বিজয়ীর সংখ্যা নেই, শত শত। আমাদের প্রতিবেশী ভারতে রয়েছে, পাকিস্তানে রয়েছে, আমাদের প্রতিবেশী মায়ানমারে রয়েছে। নোবেল বিজয়ী তো আমাদের একমাত্র এই ওয়ানদের যষ্টি সবেদন নীলমণি বলা যায় ডক্টর ইউনূসকে। কিন্তু এই ধান্দাবাজ শান্তিতে নোবেল, তাকে কোথায় কোথায় আপনারা জানেন, আন্তর্জাতিক ফোরামে ডক্টর ইউনূস যেখানে যায় সব জায়গাতে লবিং করে, নিজের পকেটের পয়সা দিয়ে সেখানে জড়িত হতে যায়, কারণ সে খুব ভালো করেই জানে তার এই আন্তর্জাতিক অবস্থানকে বাংলাদেশের সমাজে সেল করা যাবে, বিক্রি করা যাবে, এবং মানুষ উৎসাহিত হবে। এবং এই কাজটি ডক্টর ইউনূস করে যাচ্ছিল। আর শেখ হাসিনা যখন তার দিকে খেপল, তখন তিনি এই যে মেটিকুলাসলি ডিজাইনের যে আন্দোলনটি করলেন, সেটি হলো তিনি নায়ক। যদিও কি বলে মাহফুজুল আলমকে বলছে যে সে নাকি তরুণ নাকি মেটিকুলাসলি ডিজাইন করে, সমস্ত ডিজাইনের মাস্টার মাইন্ড, অনেক কথাবার্তা, যে গ্লোবাল ক্লিন্টন গ্লোবাল যে ইনিশিয়েটিভ, যে ফাউন্ডেশন, সেখানে তিনি জাতিসংঘে এই কথাগুলি বলেছেন। যাই হোক, সবই দান্দাবাজি, আস্তে আস্তে সব দান্দাবাজি বের হচ্ছে। আমার মতে, আমি মনে করি এই আসিফ নজরুলকে ভারতীয় 26 লক্ষ বাংলাদেশে কাজ করে এই হিসাবটা তাকে দিতে হবে, দেওয়া উচিত। আর ডক্টর ইউনূস দেশটিকে যে এই ধ্বংস করে গেল, দুর্নীতি করে নিজের সবকিছু তিনি মাফ করলেন, তাকেও এর হিসাব দেওয়া উচিত। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি।